শুরু করছি আজকের ক্লাস। তো আজকে আমরা সমাধান করব রায়ান মার্টিনের ক্লাসিফাইড প্লাস সাজেশন 2022 যে ইউনিট 6 এর আলোক বিজ্ঞান থেকে এমসিকিউগুলো আছে তার সমাধান। তো এর আগে তোমাদের ম্যাগনেটিজম পর্যন্ত মানে আমাদের কি জানা ছিল, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলাফল এবং চৌম্বকত্ব এবং চৌম্বক ধর্ম, এখান থেকে যে এমসিকিউগুলো ছিল 51খানা, সেই এমসিকিউগুলো আমি তোমাদের সমাধান করিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই সেটা দেখে নিয়েছো। আর আজকে আমরা শুরু করতে চলেছি অপটিক্স বা আলোক বিজ্ঞানের। এখানে এমসিকিউ আছে বলে বাবা, অনেক এমসিকিউ। কতগুলো দিয়েছে এখানে এমসিকিউ? 70খানা। দেখি কতগুলো করাতে পারি, দুটো তিনটে ভিডিওর মাধ্যমে সেগুলো আমি তোমাদের সমাধান করিয়ে দেবো। তো যারা নতুন তারা অবশ্যই জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, আর যদি ভালো লাগে তাহলে ভিডিও ক্লাসগুলো অবশ্যই শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের ক্লাস শুরু করি। তো আমাদের আজকের টপিক আলোক বিজ্ঞান বা অপটিক্স, যেখানে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স আর একটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। তো আমরা দুটো জায়গা থেকেই যে এমসিকিউগুলো আছে, দুটো যেহেতু পার্ট অনেক বড় সেই যে অধ্যায়, তো সেই জন্য অনেক কটা চ্যাপ্টার, সেই জন্য সেখান থেকে আমরা এমসিকিউগুলো সমাধান করে নেব। তো চলো আমরা একদম এক থেকে শুরু করি। প্রথম থেকে আমরা দেখি কি ওরা এমসিকিউ সাজেস্ট করেছে 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো প্রথম দিয়েছে, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য f, দর্পণের ফোকাসে একটি বস্তু রাখলে তার বিবর্ধন কত? ফোকাসে রাখলে আমরা কি জানি, ধরো অবতল দর্পণের ফোকাসে যদি কোনো একটা বস্তু থাকে তাহলে কেমন হয় ছবিটা? অবতল দর্পণের ফোকাসে যদি কোনো বস্তু থাকে তাহলে আমরা জানি তার প্রতিবিম্ব অসীমে গঠিত হয়, সমান্তরাল, তাই তো? তো অসীমে গঠিত হলে ম্যাগনিফিকেশন হবে ইনফাইনাইট বা অসীম। তাহলে ফোকাসে বস্তু রাখলে ম্যাগনিফিকেশন হচ্ছে এখানে, যেহেতু প্রতিবিম্ব অসীমে গঠিত হয় সুতরাং ম্যাগনিফিকেশন বা বিবর্ধন হবে অসীম। মানে ভি বাই ইউ, বিবর্ধন মানে হচ্ছে ভি বাই ইউ বা হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। এবার এখানে ভিটা হচ্ছে ইনফাইনাইট, সেই জন্য এর ম্যাগনিফিকেশন হবে অসীম। ঠিক আছে, তাহলে এটা হবে ইনফাইনাইট। ওকে, তাহলে কোন অপশনটা আছে? অপশন ডি ইজ কারেক্ট। ওকে, আচ্ছা 2 নম্বর দেখি আমরা কি বলেছে। আচ্ছা, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের মেরুতে সূর্য থেকে আগত রশ্মি থিটা কোণ উৎপন্ন করে। সূর্যের ব্যাস যদি ডি হয় তাহলে প্রতিবিম্বের ব্যাস কত হবে? খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, তো ফোকাস দৈর্ঘ্য এফ আর মেরুতে বলেছে থিটা কোণ উৎপন্ন করে, মানে সূর্য থেকে আসছে, মানে তারা কিন্তু অসীম দূরত্ব থেকে আসছে আমরা ধরে নেব। তো এটা হচ্ছে থিটা। তাহলে অসীম থেকে যদি রশ্মি আসে তারা প্রতিবিম্ব নিশ্চয়ই তৈরি করবে ফোকাসে। এখানে ফোকাস থেকে গিয়েছিল, ফোকাস থেকে গেলে উৎপন্ন হচ্ছিল অসীমে, তাহলে অসীম থেকে সূর্য অনেক দূরে আছে, সেই জন্য আমরা কল্পনা করছি সেটা অসীম দূরত্ব। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে আমাদের প্রতিবিম্ব সৃষ্টি হবে হচ্ছে ফোকাসে। ওকে, তাহলে আমরা কিভাবে এটাকে সমাধান করব? প্রতিবিম্বের ব্যাস বার করতে হবে। তো প্রতিবিম্বের ব্যাস দেখো, আমাদের এটা যদি প্রতিবিম্বের ব্যাস যদি বলি ডি, তাহলে ছবি অনুসারে দেখো এই যে অ্যাঙ্গেলটা আসছে, তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা লিখতে পারি ডি বাই এফ সমান হচ্ছে ট্যান থিটা। এবার এখানে যে রশ্মিগুলো নিয়ে কাজ করি তাদের বলা হচ্ছে আমাদের প্যারাক্সিয়াল অ্যাক্সিস বা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে থিটা ক্ষুদ্র হয়, তাই ট্যান থিটা সমান থিটা। তাহলে ডি চলে এলো এফ থিটা। এফ হচ্ছে, এটাকে স্মল এফ লিখলাম ফোকাস দূরত্বটাকে। ওকে, তো হয়ে গেল এফ থিটা। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি এর অপশানটা, এফ থিটা। এটা খুব ইম্পর্টেন্ট সূত্র। অপশান সিতে আছে এফ থিটা। ছবিটা ক্লিয়ার আসছে তো? হ্যাঁ, ঠিক আছে। এবার চলে আসি 3 নম্বর এমসিকিউ। 3 নম্বর এমসিকিউতে কি বলেছে দেখি। আমাদের এটা পেজ নম্বর 88, তোমরা দেখে নেবে। আচ্ছা, একটি বায়ুর বুদবুদ জলে আচরণ করে অপসারী লেন্স হিসেবে, কারণ সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে,
লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তাহলে সেটা ছড়িয়ে যাবে, মানে অপসৃত হবে। তাহলে অপসারী লেন্স হিসেবে, মানে 3-এরটা হচ্ছে বি, অপসারী লেন্স। এটা মিলিয়ে মিশিয়ে আর কি দিয়েছে। 3-এরটা হচ্ছে অপসারী লেন্স, অপসারী লেন্স হচ্ছে অপশান আমাদের বিতে আছে। তো যাদের কাছে তোমাদের এই প্রশ্ন বিচিত্রা রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংকটা নেই, তারা অবশ্যই আমার ডেসক্রিপশানটা ফলো করবে। সেখানে আমি প্রশ্নের পিডিএফটা দিয়ে দেবো, যতগুলো এমসিকিউ করছে আমি পুরোটাই দিয়ে দেবো। নেক্সট দিনও হয়তো, একদিনে তো 70টা এমসিকিউ করানো যাবে না, যতগুলো যাবে তোমরা টোটালটা দিয়ে দেবো, তোমরা একটু কালেক্ট করে নেবে, পারলে প্রিন্ট আউট বার করে নেবে। হ্যাঁ, অসুবিধা নেই। নেক্সট চলে আসি, নাহলে তোমরা মোবাইল থেকেও দেখতে পারো। আচ্ছা, 4-এরটা চলি। 4-এরটা এখানে করি। 4-এরটা বলেছে একটি আর ব্যাসার্ধের একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধের একটি উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বিবর্ধন 1/n হলে বস্তু দূরত্ব কত? তো দেখো, আমরা জানি উত্তল দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হয়, উত্তল দর্পণে ধরো বস্তু রাখলাম, তার ক্ষেত্রে যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা এখানে যদি ফোকাস হয় তাহলে এটা ফোকাস থেকে অপসৃত হয়। ঠিক আছে, আরেকটা যাবে আমাদের এর যে বক্রতা কেন্দ্র আছে সি, সেন্টার বরাবর, এই বরাবর গিয়ে এরা ফিরে আসবে, কিন্তু দেখে মনে হবে জানো এটা একটা ভার্চুয়াল ইমেজ, অসৎ বিম্ব। এইখানে প্রতিবিম্ব হলো, এটা হচ্ছে পি কিউ, স্মল পি কিউটা হচ্ছে প্রতিবিম্ব, ক্যাপিটাল পি কিউটা হলো বস্তু। এবার এইটা হচ্ছে ইউ, এটা এদিকটা প্লাসের দিক। যদি এটাকে আমরা মূল বিন্দু হিসেবে কল্পনা করি, এক্স ওয়াই অ্যাক্সিস, তাহলে এদিকটা প্লাস এদিকটা মাইনাস, তাহলে আর প্রতিবিম্বটা তৈরি হয়েছে এদিকে, তাহলে এটা হচ্ছে ভি। তো আমরা এখানে লিখতে পারি তাহলে, সুতরাং 1/v প্লাস আমাদের দর্পণের যে ফর্মুলা, ইউটা কোন দিকে আছে, মাইনাসের দিকে, তাহলে মাইনাস ইউ ইকালস টু 1/, এর ফোকাস দূরত্বটা এদিকে, এর সেন্টারটা বা ফোকাসটা প্লাসের দিকে, তাই প্লাসে বসলো। তো এখানে ম্যাগনিফিকেশন বলে দিয়েছে, v/ইউটা বলে দিয়েছে 1/n, তাই তো বলেছে বিবর্ধন 1/n। তাহলে এখান থেকে আমরা যদি আমাদের ইউটা বার করতে হবে, তাহলে ইউটা আসছে, দেখো ইউ চলে আসছে হচ্ছে vn, আমাদের ভিটা দরকার, সরি ভিটা দরকার, কারণ ইউটা বার করতে, তাহলে ভিটা আসছে হচ্ছে u/n। তাহলে এখানে যদি আমরা u/n বসিয়ে দিই, তাহলে u/n বসবে, তাহলে এটা হবে n/u মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে এখান থেকে আমরা ইউটা বার করবো, ইউটা কমন নিয়ে নিই, তাহলে 1/u কমন গেল, n-1 ইকুয়ালস টু 1/f। তাহলে আমাদের এখান থেকে উত্তর কোনটা চলে আসছে আমরা দেখে নেব। ওর ওখানে আর দিয়ে দিয়ে, তাহলে ইউটা চলে আসছে আমাদের, এটা এদিকে গেল, n-1 ইন্টু এফ, এফ মানে হচ্ছে r/2, তাহলে n-1 ইন্টু r/2, অপশান বি ইজ কারেক্ট। দেখে নাও কীভাবে হলো। তো আশা করি আসছে নিচটা পুরোটা, একটু নামিয়ে দিতে হবে। তো তোমরা সবসময় কোঅর্ডিনেট সিস্টেমটাকে কাজে লাগিয়ে এমসিকিউগুলো বা নিউমেরিক্যালগুলো করার চেষ্টা করবে, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। আমাদের আর হেডিং দেখা দরকার নেই, আমরা নামিয়ে দিলাম, একটু ক্যালকুলেশনটা দেখে নেবে। তাহলে ইউটা হচ্ছে এখানে v/ইউটা বলে দিয়েছে 1/n ম্যাগনিফিকেশান, এখান থেকে আমরা ভিটা পেয়ে গেলাম u/n, এখানে বসিয়ে দিলাম, ভিটা প্লাসের দিকে আছে। যদি অসৎ বিম্ব হয়, উত্তল দর্পণে সর্বদা অসৎ বিম্ব, যদি একমাত্র অভিসারী রশ্মি হয় তার ক্ষেত্রে সদ্বিম্ব তৈরি করে, মানে অসৎ বস্তুর ক্ষেত্রে সদ্বিম্ব তৈরি করে। কিন্তু এখানে ভিটা হচ্ছে নর্মাল ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অসৎ বিম্ব তৈরি হয়। তো ভি এর জায়গায় আমরা u/n বসিয়ে দিলাম, এখান থেকে ইউটা কমন নিলাম 1/u, দ্যাট ইজ n-1, এফ এর জায়গায় লাস্টে গিয়ে r/2 বসিয়ে দিলাম, কারণ এইটা হচ্ছে এফ, এটা হচ্ছে আর। আমরা জানি দর্পণের ক্ষেত্রে উপাক্ষীয় রশ্মি হলে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। তো এইগুলো ছোটো ছোটো কনসেপ্টগুলো তোমরা খেয়াল করবে, তাহলে তোমাদের বড় বড় অঙ্কের ক্ষেত্রেও খুব কাজে লেগে যাবে। তো এই অঙ্কগুলো আমাদের 2 নম্বর বা 3-এর প্রবলেম হিসেবেও আসতে পারে না তা নয়, মেনলি 2-এর প্রবলেমে আসবে। আচ্ছা, এবার চলে যাই, নেক্সট 4 হয়ে গেল, 5-এরটা এবার দেখব। 5-এ কি বলেছে, উত্তল দর্পণের
দিকে একটি উত্তল দর্পণের দিকে একটি বস্তু অগ্রসর হচ্ছে। আচ্ছা, কোনো মুহূর্তে প্রতিবিম্বের বিবর্ধন যদি n হয় তাহলে বস্তু এবং প্রতিবিম্বের বেগের অনুপাত কত হবে? তো দেখো একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। আমাদের সূত্র হচ্ছে 1/v = 1/a। তো এখানে আমরা জানি প্রতিবিম্বের দূরত্ব এটা, বস্তুর দূরত্ব এটা। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, দূরত্বের পরিবর্তনের হার সেটাই হচ্ছে আমাদের বেগ। এটা টি এর সাপেক্ষে যদি অবকলন করি, টি এর সাপেক্ষে অবকলন করলে আমাদের আসছে কতটা, মানে ডিডিটি অফ দিস তাহলে ইকুয়াল টু 0 হবে, কারণ ফোকাস দূরত্ব কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে। তাহলে এটা আমাদের চলে আসছে দেখো -1/v² -1/v² dvdt প্লাস এটাও মাইনাসই হবে -1/u² du dt = 0। তাহলে ডিভিডিটিটাকে আমরা কি বলতে পারি? প্রতিবিম্বের দূরত্বের পরিবর্তনের হার। তাহলে এটাকে আমরা লিখছি, আমি এখানে লিখছি, তাহলে -1/v² ভেলোসিটি অফ ইমেজ -1/u² ভেলোসিটি অফ অবজেক্ট = 0। তাহলে ভেলোসিটি এটাকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে ভিআই মানে প্রতিবিম্বের বেগ বাই বস্তুর বেগ সমান আসছে, তাকে u² হবে, আসছে v²/u² মাইনাস এ, দ্যাট ইজ -n²। তাহলে আমাদের এখানে প্রশ্ন ছিল কোনো মুহূর্তে প্রতিবিম্বের বিবর্ধন যদি n হয় তাহলে বস্তু এবং প্রতিবিম্বের বেগের বস্তুর বেগ আর প্রতিবিম্বের বেগ, তাহলে বস্তুর বেগ হলো ভিও বাই ভিআইটা কত আসছে -1/n²। তাহলে বস্তুর বেগ এবং প্রতিবিম্বের বেগের অনুপাত হচ্ছে 1/n² উইথ নেগেটিভ সাইন। তাহলে অপশন সি ইজ কারেক্ট। ওকে, খুব ভালো অঙ্ক, কনসেপ্টের জায়গা। আচ্ছা, এরপর চলে আসি আমরা 6 নম্বর এমসিকিউতে। এগুলো আমাদের কিন্তু 2 নম্বরের কোশ্চেন হিসাবেও আসতে পারে, তো সেইভাবে আমরা রেডি করছি। 0.8 মিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি দাড়ি কাটার আয়নাকে মুখের সামনে কত দূরত্বে ধরে, দাড়ি কাটার আয়না মানে হচ্ছে অবতল দর্পণ, কারণ ম্যাগনিফাই হবে, এবং দাড়ি কাটার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই মুখটা উল্টো দেখবো না, উল্টো দেখলে দাড়ি কাটতে পারবো না। তো দাড়ি কাটার ক্ষেত্রে আমাদের মুখটা দর্পণের যে ফোকাস দূরত্ব তার থেকে কম দূরত্বে রাখতে হয়, মানে অসৎ বিম্ব গঠিত হবে দর্পণে, এবং অসৎ বিম্ব হলে সোজা হয়, সমশীর্ষ হয় এবং বিবর্ধিত হয়, মানে বিবর্ধক কাঁচ হিসাবে যে অবতল দর্পণকে আমরা ব্যবহার করি সেটার এটা প্রয়োগ। আচ্ছা, 0.8 মিটার বক্রতা ব্যাসার্ধের একটি দাড়ি কাটার আয়নাকে মুখের সামনে কোথায় রাখলে 5 গুণ বিবর্ধিত সমশীর্ষ মানে অসৎ প্রতিবিম্ব পাওয়া যাবে? এই ধরো দাড়ি কাটার আয়না, তাহলে এক্ষেত্রে অবজেক্ট যদি এখানে থাকে, ইমেজটা এখানে হবে, অসৎ বিম্ব সবসময় বড় হয়, তোমরা জানো। জিনিসটা কেমন হচ্ছে বিষয়টা আশা করি তোমরা জানো সবাই। এইটা হলে একটা সেন্টার দিয়ে যাবে, সরি এদিকে নয়, আমি একটু ভুল আঁকলাম, এই গেল দিয়ে এখানে একটা বড় ইমেজ পাবো, এটা হচ্ছে ইমেজ, এইটা হলো অবজেক্ট। আমি তো আঁকতে ভুল করেছিলাম, সরি। তো ওটা একটু লেন্সের মতো এঁকে ফেলেছিলাম, তো যাই হোক। তো এখানে দেখো ভি, তাহলে এটা ভি, তাহলে ভি পজিটিভ, এটাকে আমরা সবসময় মূল বিন্দু ধরবো, এদিকটা প্লাস এদিকটা মাইনাস, তাহলে ইউটা এইটুকুন ইউটা মাইনাসে। আচ্ছা, ফোকাস দূরত্ব পেয়ে যাবো এখান থেকে, তাহলে আমরা লিখতে পারি 1/v + 1/u = 1/f। তাহলে ভিটা বার বলেছে কি 5 গুণ বিবর্ধিত, মানে ভিটা হচ্ছে 5u আর v/uটা বলে দিয়েছে 5, তাহলে ভিটা হয়ে গেল 1/5u প্লাস ইউটা, এই ইউটা কোন দিকে আছে, মাইনাসের দিকে, -u = 1/, আর যদি 0.8 হয় এফ কত হবে 0.4। তাহলে এখান থেকে আমরা ইউ এর ভ্যালুটা ক্যালকুলেট করে নেব। তাহলে এটা আসছে কত, 1/uটা কমন নিলাম,
1 এর 5 মাইনাস 1 সমান 1/0.4। তাহলে এটা আসছে আমাদের 4 এর 1/u ইন্টু আসছে 4 এর 5 মাইনাস 4 এর 5 কাজ টু এটার ফোকাসও মাইনাসে হবে, কারণ এর সেন্টারটা কোন দিকে আছে, এর সেন্টার এদিকে আছে, তাহলে ফোকাসটাও মাইনাসে বসবে। তাহলে মাইনাস 0.4, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ইউটা চলে আসছে আমাদের কত 1.6/5 মানে 0.32 নাকি 0.32 একটা অপশন দেখতে পাচ্ছি 0.32 মিটার। তাহলে বস্তুটাকে কোথায় বসাতে হবে, মানে মুখ থেকে দর্পণের দূরত্ব হবে 0.32 মিটার দূরত্বে রাখতে হবে, তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট। ওকে, দেখে নাও এই অবতলের ক্ষেত্রে ফোকাস মাইনাসে হয়, উত্তলের ক্ষেত্রে ফোকাস প্লাসে হয়, দুটো অঙ্কই পাশাপাশি আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এর ক্ষেত্রে ফোকাসটা কোন দিকে আছে, বাঁ দিকে আছে, বাঁ দিকটা মাইনাসের দিক, তাই ওখানে একটা এফের আগে মাইনাস চিহ্ন বসাতে হবে, তাতে করে মাইনাসটা কেটে গেল এবং ইউ এর ভ্যালুটা বেরিয়ে এলো 0.32 মানে 1.6/5 দ্যাট ইজ 0.32 মিটার দূরত্বে। এবং সেটা দেখতে পাচ্ছ এটা বেরিয়েছিল কত, ফোকাসটা কত, এফটা বেরিয়েছিল 0.4 আর এটা বেরিয়েছে 0.32 মানে ফোকাসের মধ্যেই রাখা হয়েছে। অসৎ বিবর্ধিত পেতে গেলে তো ফোকাসের মধ্যে রাখতে হয়। তাহলে 6 নম্বরটা হলো প্রত্যেকটা অঙ্ক কনসেপ্ট ক্লিয়ার করে নেবে। জানি না তোমরা কোন নিয়মে অঙ্ক করো, জিওমেট্রি বা যেটা আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এদিকটা প্লাস এদিকটা মাইনাস সাইন কনভেনশনটা এটা দিয়ে করলে সবচেয়ে সহজ হয়। তুমি সবসময় অঙ্ক করার সময় ছবি এঁকে নিতে হবে, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি কতগুলো কথা বলে দিই। অবজেক্ট সবসময় মাইনাসে বসাবো, অবজেক্ট সবসময় লেন্স হোক দর্পণ হোক মাইনাসে বসবে। উত্তল দর্পণ হোক লেন্স হোক ফোকাস হবে প্লাসে, অবতল দর্পণ হোক লেন্স হোক ফোকাস হবে মাইনাসে। দর্পণের ক্ষেত্রে সৎবিম্ব হলে ভিটা নেগেটিভ আর অসৎ হলে ভি পজিটিভ, আর লেন্সের ক্ষেত্রে সৎবিম্ব হলে ভিটা পজিটিভ আর অসৎ হলে নেগেটিভ। শুধু ভিটা উল্টাচ্ছে, ইউ আর এফটা এক থাকছে, এই কথাটা মনে রাখতে হবে। দর্পণের ক্ষেত্রে ভি পজিটিভ হলে বুঝবো অসৎ বিম্ব, আর লেন্সের ক্ষেত্রে ভি যদি পজিটিভ হয় বুঝবো সৎবিম্ব। যদি ইউটা মাইনাসে বসাই উত্তলের ফোকাসকে প্লাস ধরি, অবতলের ফোকাসকে মাইনাসে ধরি, এটা হলো বেসিক কনসেপ্ট। ওকে, 7 কি বলেছে, 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স 1 এর 5 গুণ প্রতিবিম্ব গঠন করেছে, বস্তুর দূরত্ব কত? তাহলে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে v/u বলেছে, v/u বলে দিয়েছে 1 এর 5, তাহলে কি বার করতে দিয়েছে জানো, বস্তুর দূরত্ব। তাহলে ইউটা কত আসছে আমাদের এখানে, ভিটা বার করে নিই, ভিটা চলে আসছে u/5। আচ্ছা, অসৎ বিম্বর ক্ষেত্রে কি শিখে নিলাম, ইউটা নেগেটিভ, ইউ তো তাহলে এখানে কত বসবে, ভিটা পজিটিভ হয় অসৎ বিম্বের ক্ষেত্রে, ডান দিকে ইমেজ হবে, তাহলে এটা হচ্ছে আমাদের u/5। ইউটা সবসময় মাইনাসেই বসবে। আর ফোকাস দূরত্ব কোন লেন্স বলেছে, উত্তল, লেন্স বলছি এখানে, অবতল উত্তল দর্পণ বলেছে, উত্তল দর্পণ মানে ফোকাসটা প্লাসে, 15 সেমি ফোকাস দৈর্ঘ্য, তাহলে এটা 15। উত্তল দর্পণ হোক লেন্স হোক ফোকাস প্লাসে হবে, তাহলে এখান থেকে আমরা বার করে নিতে পারবো ইউটা কত কি আসছে। তাহলে আসছে 5/u মাইনাস 1/u ইকুয়ালস টু 1/15। তাহলে এখান থেকে আমরা এখানে পেয়ে যাচ্ছি কত, এটা আসছে 4 হচ্ছে 15, অতএব ইউটা চলে এলো, না এটা তো 4, আমি কনফিউজড হয়ে যাচ্ছি, তোমরা তো কনফিউজড হতেই পারো। তাহলে ইউ আছে 4 15 60 সেন্টিমিটার। তাহলে বস্তু দূরত্ব হচ্ছে 60 সেন্টিমিটার, অপশান ডি ইজ কারেক্ট। ওকে, আসছে পুরোটা ঠিকঠাক। ঠিক আছে, তো এরপর চলি আমরা নেক্সট এমসিকিউ প্রবলেমে। প্রবলেম নাম্বার 8। আচ্ছা, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে না? কোনো চেঞ্জই হবে না, কারণ আমরা এফ মানে জানি r/2। এখানে কিন্তু জলের কোনো মাধ্যমের উপর দর্পণের ফোকাস দৈর্ঘ্য, পারিপার্শ্বিক মাধ্যমের উপর
দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ভর করে না, লেন্সের ক্ষেত্রে করে। সেখানে আমরা লেন্স মেকার ফর্মুলা বা লেন্স নির্মাতার বা প্রস্তুতকারক সূত্র তোমরা পড়েছো। এখানে বলেছে অবতল দর্পণকে জলে নিমজ্জিত করলে ফোকাস দূরত্ব কত হবে, আগেও যা ছিল পরেও তাই থাকবে, তাহলে উত্তর হবে এফ। তাহলে উত্তর হবে এফ। ফোকাস দূরত্ব অপরিবর্তিত থাকবে, এফ ফোকাস দেবে অবতল দর্পণ 8টা, তাহলে অপশন এ ইজ কারেক্ট। আচ্ছা 9, কারণ ফোকাস ইকুয়ালস টু r/2, শুধুমাত্র বক্রতা ব্যাসার্ধ পরিবর্তন হলেই ফোকাস দূরত্ব পরিবর্তন হবে। অবশ্যই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, আমরা উপাক্ষীয় রশ্মি ধরেই ছবিগুলো আঁকি, তো আমাদের খেয়াল রাখতে হবে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রেই শুধুমাত্র f = r/2 এবং r চেঞ্জ হলে f চেঞ্জ হবে, r ছাড়া কোনো কিছু চেঞ্জ হলে ফোকাস দূরত্বের পরিবর্তন হবে না। দর্পণের ক্ষেত্রে পারিপার্শ্বিক মাধ্যমের ওপর নির্ভর করে না, সে জলে ডোবালেও যা হবে, অন্য মাধ্যম ডোবালেও তাই হবে, বায়ুতেও তাই হবে, শূন্য মাধ্যমেও তাই হবে। ওকে, আচ্ছা সেভিং গ্লাস প্রথমেই বলে দিয়েছি, দাড়ি কাটতে হবে, দাড়িগুলোর বড় হয়ে গেছে, কাটতে হবে। যাই হোক, সেভিং গ্লাস হচ্ছে অবতল দর্পণ, ম্যাগনিফাইং এবং হচ্ছে আমরা ম্যাগনিফাইং ভার্চুয়াল ইমেজ, মানে সোজা দরকার এবং বড় দরকার, অসৎ বিবর্ধিত, মানে হচ্ছে সেভিং গ্লাস হচ্ছে অবতল দর্পণ। এই 10এরটা, 10এ কি বলেছে, একটি অবতল দর্পণের ফোকাস থেকে 4 সেমি দূরে বস্তু রাখা হলো, তাহলে ইউটা বলেছে -4, আমি ইউ বলেছি সবসময় মাইনাসে বসাবো। আচ্ছা হলো, তারপর দর্পণের ফোকাস থেকে 9 সেন্টিমিটার দূরে একটি সদ্বিম্ব পাওয়া গেল, সদ্বিম্ব মানে হচ্ছে ভিটা প্লাস। আচ্ছা অবতল দর্পণের ফোকাস থেকে 4 সেমি দূরে, ফোকাস থেকে 4 সেমি মানে এটা হবে ফোকাস যদি ফোকাস থেকে 4 সেমি মানে ইউটা হবে হচ্ছে f+4, দর্পণের মেরু থেকে 4 সেমি দূরে বলেনি, ফোকাস থেকে 4 সেমি দূরে। তাতে করে কি হয়েছে, দর্পণের ফোকাস থেকে 9 সেমি দূরে সদ্বিম্ব পাওয়া গেল, এটা খুব সহজ অঙ্ক। হ্যাঁ, তাহলে এটাও হচ্ছে, আমরা এই সূত্র দিয়ে যদিও করব না, আমরা করব নিউটনের সূত্র দিয়ে, xy = f², আশা করি তোমরা জানো। এখানে এক্সটা হচ্ছে ফোকাস থেকে বস্তুর দূরত্ব, এখানে এটা আমি মেরু থেকে, আমরা ইউভি যেটা মাপি, এই যে ইউভিগুলো এটা কার কোয়া থেকে মাপি, দর্পণের সেন্টার বা মেরু থেকে। যদি বস্তুর দূরত্বটা ফোকাস থেকে মাপা হয় সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে xy = f²। x মানে কি, ফোকাস থেকে বস্তুর দূরত্ব, সেটা বলেছে 4, আর ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব বলেছে 9, সেটা সমান f², তাহলে f চলে এলো 6। এবং অবতল দর্পণ যেহেতু, তাহলে ফোকাস দূরত্বটা অবশ্যই -6 সেন্টিমিটার হবে, +-6 আমরা লিখতে পারি। ওরা উত্তর কি দিয়েছে আমরা দেখে নেব, 6 সেমি শুধু দিয়েছে, তাহলে হচ্ছে সি এর অপশনটা। ঠিক আছে, ফোকাস থেকে বস্তুর দূরত্ব x, ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব y, তাহলে xy = f², এটাকে নিউটনের অনুবন্ধী ফোকাস যুগলের সমীকরণ বলা হয়। আশা করি তোমরা জানো, সূত্রটা একবার ঝালিয়ে নেবে, প্রমাণটাও দেখে নেবে। যদি প্রমাণ তোমরা নিজেরা না করতে পারো তাহলে আমার ভিডিও ক্লাসগুলো দেখবে, অপটিক্সের সব করিয়ে দেওয়া আছে। ঠিক আছে, চ্যাপ্টার ধরে প্রতিফলন, রিফ্লেকশন প্লেলিস্টে একটু সার্চ করে নেবে, রিফ্লেকশন বলে সার্চ করবে, রিফ্র্যাকশন বলে সার্চ করবে, লেন্স বলে সার্চ করে পেয়ে যাবে। ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন সব আলাদা আলাদা করে করানো আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার চলে যাই 11 নম্বর। 11 নম্বরের অঙ্কটা দেখি কি বলেছে, একটি উত্তল দর্পণের প্রতিবিম্বের 1/p, ফোকাস দূরত্ব এত হলে বস্তুর দূরত্ব কত, একদম দেখো আর বক্রতা ব্যাসার্ধে একটি উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্ব 1/n হলে বস্তু দূরত্ব কত। এখানে যে উত্তরটা হয়েছিল ওটা ছিল r/2n-1, তাহলে এখানে f দিয়েছে, তাহলে f × n-1 মানে f × p-1, উত্তরটা হবে এরটা, মানে সিমিলার, সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 4। তাহলে উত্তরটা হবে এটা কত, ওটা এসেছিল n-1 × r/2, তাহলে এটা হবে, nটা এখানে p দিয়েছে, তাহলে p-1 × r/2 মানে f, তাহলে অপশান হবে 11 নম্বর অপশানটা এ, f × p-1। তোমরা 4 নম্বর এমসিকিউটা যেভাবে করিয়ে দিয়েছি, HS 97-92 দুবার এসছে, সেটার মতন করে আমাদের 11 নম্বর কোশ্চেন সংসদ মক টেস্ট, আমি আবার বলছি সংসদ মক টেস্ট যে সেটের কোশ্চেনগুলো আছে
সেগুলো বেশি করে করো, আর সালের প্রশ্নগুলো বেশি করে করো। বাকি কোনো প্রশ্ন করতে হবে না, এখান থেকে কমন পাবে 100%। ওকে, একটু বেশি কনসেপ্ট থাকতে হবে, মানে ওই টাইপের প্রশ্নই কিন্তু হতে চলেছে। তার জন্য আমি বারবার কথা বলছি, সংসদ নমুনার যে প্রশ্নগুলো সেগুলো ভালো করে করো, বড় প্রশ্ন, গাণিতিক সমস্যা, ঠিক আছে। আর অবশ্যই সালের প্রশ্নগুলো একটু ভালো করে ঝালিয়ে নেবেন। আচ্ছা, এবার চলে আসি 12টা। উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ, দর্পণের সামনে মেরু থেকে এফ দূরত্বে একটি বস্তু রাখা হলো, প্রতিবিম্বর দূরত্ব কোথায় হবে? দেখো, উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ বলেছে, দর্পণের সামনে মেরু থেকে এফ দূরত্বে একটি একটি দর্পণের সামনে মেরু থেকে এফ দূরত্বে একটি বস্তু রাখা হলো, মানে এটাও ফোকাস, এটা যদি ফোকাস দূরত্ব এফ বলি তাহলে বস্তুটাকে এখানে রেখেছি। সমান্তরাল গেল, ফোকাস থেকে অবস্থিত হবে। আর একটা যাবে ঠিক আছে, এখানে একটা প্রতিবিম্ব আমরা পাবো। সমান্তরাল রশ্মি যদি ফোকাস থেকে যায় তাহলে তার ক্ষেত্রে আমাদের এটা বার করতে হবে কোথায় আসছে। তাহলে দেখো, তাহলে এটা 1/v, ভিটা বার করতে হবে, প্লাস 1 এদিকটা প্লাস এদিকটা মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস এফ ইকালস টু 1/এর ফোকাস প্লাস এফ, তাহলে এটা চলে আসছে 1/v, চলে আসছে 1/f প্লাস 1/f, দ্যাট ইজ 2/f। তাহলে দেখতেই পাচ্ছি এটা যদি ফোকাস ধরে, এটা মিডিল পয়েন্ট মোটামুটি, তাহলে ভিটা চলে এলো f/2। ঠিক আছে, তাহলে একটা কথা মনে রাখি, অবতল দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব হয় অসীমে, উত্তল দর্পণের থেকে ফোকাস দূরত্বের সমান দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব হয় f/2 দূরত্বে, এবং সেটা অসৎবিম্ব হয়। তাহলে অপশন কোনটা? সি ইজ কারেক্ট। অবতল দর্পণের ফোকাসে যদি কোনো বস্তু রাখি, আমরা উত্তল দর্পণের ফোকাসে কি কোনো বস্তু রাখতে পারবো? হ্যাঁ কি না? কোনোদিন রাখতে পারবো না, কারণ দর্পণের ভেতরে আমরা কি করে ঢুকবো? এর ফোকাস তো এটা, এর ভেতরে আমরা ঢুকতে পারবো না, ভেঙে ঢুকতে হবে, অসম্ভব ব্যাপার, ভাঙলে গন্ডগোল বেঁধে যাবে। তো আমরা কি করব, তার মানে অবতলের ক্ষেত্রে ফোকাসে যদি বস্তু রাখি তার প্রতিবিম্বের বিবর্ধন হয় অসীম, এবং অসীমে প্রতিবিম্ব তৈরি হয়। আর উত্তল দর্পণ থেকে ফোকাস দূরত্বের সমান দূরত্বে যদি কোনো একটা বস্তু রাখি তার প্রতিবিম্ব তৈরি হবে f/2 তে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, কনসেপ্টটা ক্লিয়ার রাখবো, মনে রাখতে পারলে ভালো, সবচেয়ে প্র্যাকটিস করলেই মনে থাকবে। ওকে, তাহলে উত্তরটা হলো সি অপশন, এবং সেটা কিভাবে হলো আমি সেটা দেখিয়ে দিয়েছি। আচ্ছা, 13 নম্বর এমসিকিউ কি বলেছে? 12 মিটার গভীর একটি জলাশয়ের তলদেশে মাছ ঊর্ধ্বমুখে যে বৃত্তপথে আলোকবৃত্ত দেখে, ঊর্ধ্বমুখে যে আলোকবৃত্ত দেখতে হবে তার ব্যাসার্ধ কত? আমাদের r ইকুয়ালস টু আমরা জানি h/√μ² - 1। আশা করি তোমরা সবাই জানো। আচ্ছা, কত গভীর বলেছে? 12 মিটার গভীর। তাহলে এইটা বলেছে, মানে জিনিসটা কেমন? এই যদি জলতল হয়, মাছ এখানে আছে, ধরো মাছ এখানে আছে, তাহলে সে যে বৃত্তের মধ্যে দেখতে পাবে একটা শঙ্কু আকৃতির মধ্যে সব আলোগুলো এখানে ঢুকবে, এর গভীরতা যদি h হয়, তাহলে ব্যাসার্ধ যদি r হয়, আর এই কোণটা হচ্ছে সংকট কোণের সমান, সেখান থেকে আমরা প্রমাণটা করে থাকি আলোটা তার চোখে কত কোণে গিয়ে ঢুকছে, যে সমতলের বিষয়গুলো সে দেখতে পাচ্ছে। এখানে ধর একটা নৌকা আছে, সেই নৌকাটাকে দেখতে পাবে এরকম একটা জায়গায়, হ্যাঁ, সে যে দেখতে পাচ্ছে, মানে আমরা যেটা 180 ডিগ্রি দেখি, মাছ সেটা 98 ডিগ্রির মধ্যে দেখে। তোমরা জানো ফিশ আই ভিউ কিছুটা চেপে যায়। তো এখানে জলের মিউ কত? জলের প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3, এটা তোমরা যা আশা করি জানো। তাহলে এটা বসিয়ে দিলে এটা দিয়েছে 12/μ²। μ² মানে হচ্ছে 16/9 - 1,
16/9, তাহলে এটা আসছে কত আমাদের 12 × 3 বাই √7। হ্যাঁ, 36/√7 একটা উত্তর আছে, দেখো সেটাই আমাদের উত্তর, 36/√7 সেন্টিমিটার। অপশন বি ইজ কারেক্ট। তাহলে মাছ প্রমাণটা করিয়ে দেওয়া আছে। সমতলে আলোর প্রতিসরণ, রিফ্র্যাকশন ইন প্লেন সারফেস, ক্লাস 12 পেয়ে যাবে, ভিডিও ক্লাস আছে। সমতলে প্রতিসরণ বা রিফ্র্যাকশন বলে সার্চ করলে দেখবে অনেক কটা ভিডিও, যেটা সমতলে প্রতিসরণ তার মধ্যে প্রমাণটা করিয়ে দেওয়া আছে, লেন্স আছে, প্রিজম আছে, সবই আছে। তো যাই হোক, আমাদের এটা সূত্র, এইচটা বলেছে 12, মিউটা জানি আমরা, জলের মিউ 4/3, এটা বসিয়ে দেওয়া হলো এবং উত্তরটা পাওয়া গেল 36/√7। আচ্ছা, 13 নম্বর হলো। এরপর আমরা পরবর্তী এমসিকিউগুলো একটু দেখি। 13 পর হচ্ছে 14 নম্বর। 14 নম্বর কি বলেছে? জল ও কাঁচের প্রতিসরাঙ্ক, জলের বলে দিয়েছে মিউ ওয়াটার 4/3 আর মিউ গ্লাস বলে দিয়েছে 3/2। তাহলে কার সাপেক্ষে কার? ও, জল ও কাঁচে আলোর বেগের অনুপাত কত? আমরা কি জানি, কোনো মাধ্যমে আলোর বেগ সমান c/μ। তাহলে ভি ওয়াটার ইজ টু ভি গ্লাস সমান, দেখো c/μ ওয়াটার ইজ টু c/μ গ্লাস। তার মানে এটা আসছে μg ইজ টু মিউ ওয়াটার। মিউডি হচ্ছে 3/2 ইজ টু 4/3, মানে 9:8। তাহলে উত্তরটা চলে এলো 9:8। ওকে, তাহলে আমাদের কোনটা উত্তর হলো? 9:8, অপশন এ ইজ কারেক্ট। 14 নম্বরটা অপশন এ ইজ কারেক্ট। ওকে, কোন মাধ্যমে আলোর বেগ সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, সেখান থেকে আমরা সূত্রটা করে ফেললাম। আচ্ছা, 15 নম্বর। আলোর তরঙ্গদৈর্ঘ্য বায়ুতে বলেছে 7200, তাহলে জল কাঁচের মধ্যে কত? আমরা একটা জানি, ল্যামডা ইকুয়ালস টু λ0/μ। λ0 বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য যদি λ0 হয়, তাহলে মিউ মাধ্যমে হবে λ0/μ। তাহলে বায়ুতে এখানে কত বলেছে? 7200, এটা বলেছে 7200। আর কোথায় বলেছে? কোথায় গেল? কাঁচে 1.5, মানে 3/2। মিউটা বলেছে 1.5, কে আমি 3/2 লিখলাম হিসেবে সুবিধার জন্য। তাহলে 3 24 2 48, মানে 4800 অ্যামস্ট্রং। ঠিক আছে, মিউটা বলে দিয়েছে 1.5, এটাকে আমি 3/2 ফর্মে লিখেছি। তাহলে বায়ুতে কোনো আলোর প্রতি তরঙ্গদৈর্ঘ্য λ0 হলে অন্য কোনো মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য হবে λ0 বাই ওই মাধ্যমের তরঙ্গ প্রতিসরাঙ্ক। ঠিক আছে, বায়ুতে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য যদি λ0 হয়, অপর কোনো মাধ্যমে সেই তরঙ্গদৈর্ঘ্য যখন আলোটা প্রবেশ করবে, তার তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তন হয় আলো প্রতিসরণের ক্ষেত্রে, সেটা হবে ওই λ0কে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ করে দিতে হবে। ওকে, তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব। আচ্ছা, 15 হলো। এরপর আমরা তো সূত্রগুলো তোমরা একটু ভালো করে নোট ডাউন করে নেবে, যাতে এমসিকিউগুলো প্র্যাকটিস করে নেওয়া যায়। 4800 অপশান সিতে ছিল, 15 সি হলো। 16তে কি বলেছে? 1.5 প্রতিসরাঙ্কের বিশিষ্ট এবং 2 মিলিমিটার বেগ বিশিষ্ট কোনো কাঁচ স্ল্যাবের মধ্যে আলোর যেতে কত সময় লাগবে? আমাদের একটা ধারণা থাকতে হবে, আলোকীয় পথ। তো আমাদের সময়, আগে সময়ের ধারণাটা বলি। সময় সমান দূরত্ব বাই বেগ। দুটো ভাবে বলছি। দূরত্ব যদি এস হয়, বেগ কত? মিউ মাধ্যমে বেগ। কোথায় যেন অঙ্কটা? 16। 1.5 প্রতিসরাঙ্ক 2 মিলিমিটার বেগ, মানে এসটা 2 মিলিমিটার। একটা মিউ মাধ্যমে আলোর বেগ কত? c/μ। তাহলে এটা আসছে, দেখো, এস ইন্টু মিউ বাই সি। তো এই যে জিনিসটা এলো না, এটাকেই বলে আলোকীয় পথ। মানে
নর্মাল ডিস্টেন্স যদি কাঁচ মাধ্যমে আলো এক্স দূরত্ব যায় তাহলে আলোকীয় পথ হবে এক্স ইন্টু মিউ। ওকে, এফেক্টিভ ডিস্টেন্স যেটা পাসিং থ্রু দ্য গ্লাস মিডিয়াম সেটা হবে ডিস্টেন্স ইন্টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দিস মিডিয়াম ডিফাইন্ড অ্যাজ অপটিক্যাল পাথ বা আলোকীয় পথ। তাহলে এস ইন্টু মিউ বাই সি। তো এখানে এসটা কত বলে দিয়েছে, তাহলে এস বলে দিয়েছে 2 মিলিমিটার, মানে 2 ইন্টু 10⁻³ মিটারে করলাম। মিউ বলেছে 1.5, আর আলোর বেগ কত 3 ইন্টু 10⁸। তাহলে দেখো 3 কেটে গেল, 1.5 3 হলো 2, 2 কেটে গেল, এটা উপরে গেলে 10⁻11 সেকেন্ড, 10⁻11 সেকেন্ড বা 10 হচ্ছে পিকো সেকেন্ড। উত্তরটা কি ফর্মে দিয়েছে? আচ্ছা, নর্মাল দিয়েছে, সি এর অপশনটা 10⁻11 সেকেন্ড। ওকে, এরপর আমরা পরেরগুলো দেখবো। তোমরা আলোকীয় পথের ধারণাটা আমাদের যখন আমরা ব্যতিচার করি, ইন্টারফারেন্স অফ লাইট, তখন কিন্তু খুব কাজে লাগে। তাহলে আলোকীয় পথ মানে তাহলে কি দাঁড়ায়? নর্মাল ডিস্টেন্স ইন্টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে দূরত্বকে ধরো বায়ুতে গেলে ধরো এক্স দূরত্ব গেল, তাহলে বায়ুর মধ্যে আলোকীয় পথটা এক্সই হবে। কেন? বায়ুর প্রতিসরাঙ্ক 1, তাহলে এক্স ইন্টু 1 হচ্ছে। এবার যদি ধরো কাঁচের ভেতর দিয়ে যায় তাহলে এক্স ইন্টু 1.5, জলের ভেতর দিয়ে গেলে এক্স ইন্টু 4/3, তাহলে আলোকীয় পথটা কিন্তু পাল্টে যাচ্ছে। আচ্ছা, চলে আসি 17তে। বলছে যখন কোনো আলোকরশ্মি বায়ু থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করে, মানে প্রতিসরণ হয়, একটা আলোকরশ্মি এয়ার থেকে গ্লাসে প্রবেশ করছে। এখানে মিউটা, এটা হচ্ছে মিউ এয়ার, এটা হচ্ছে মিউ গ্লাস। মিউটা বাড়ছে তাহলে অ্যাঙ্গেলটা কমবে, ঠিক আছে। কত কি চেঞ্জ হয় একটু বলি। ভি এয়ার গ্রেটার দেন ভি গ্লাস, এই মাধ্যমে বেগ বেশি, এই মাধ্যমে কম। ল্যামডা এয়ার গ্রেটার দেন ল্যামডা গ্লাস। নিউ এয়ার মানে ফ্রিকোয়েন্সি, এখানে যে কম্পাঙ্ক ইকুয়ালস টু নিউ গ্লাস। ওকে, এবার কি ওরা বলেছে দেখি। প্রতিসরণে কম্পাঙ্ক ছাড়া সবকিছু পাল্টায়, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এগুলো পাল্টায়। গতিবেগ, কম্পাঙ্ক দুটি পরিবর্তন হবে, কখনোই নয়, গতিবেগ পাল্টাবে। কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হবে না, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে বলেছি। তরঙ্গ দৈর্ঘ্য গতিবেগ পরিবর্তন হবে, তাহলে অপশন সি ইজ কারেক্ট। তরঙ্গ দৈর্ঘ্য বেগ দুটোই পরিবর্তন হবে। কিভাবে হবে এখানে লিখেই দিয়েছি। লঘুতে গেলে, লঘু থেকে ঘনতে গেলে মনে রাখবে যে মাধ্যমের মিউ কম, মিউ যেখানে কম সেখানে ল্যামডা বেশি, ভি বেশি, মানে লঘু মাধ্যমে বেগ বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ঘন মাধ্যমে বেগ কম, তরঙ্গ দৈর্ঘ্য কম। ওকে, কম্পাঙ্কটা একই, তাহলে উত্তর হবে সি এর অপশনটা। তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিবেগ পরিবর্তন হয়, সি। 17 হয়ে গেল সি। আচ্ছা, এরপর 18 নম্বর কোশ্চেন কি বলেছে। একটি আলোকরশ্মি স্বচ্ছ ধাতুর স্ল্যাবের ওপর আপতিত হয়ে পৃষ্ঠ থেকে আংশিকভাবে প্রতিফলিত হলো এবং বাকি অংশ প্রতিসৃত হলো। অবশ্যই একটা আলোকরশ্মি পড়েছে একটা আপতন কোণে, ফিরে গেছে একটা অংশ, সেটা প্রতিফলিত, তাহলে এটাও অ্যাঙ্গেল আই, আর একটা প্রতিসৃত, এটা ঘন বলে মিউটা, এটা হচ্ছে আর। তো তাতে করে কি বলেছে, প্রতিফলিত প্রতিসৃত রশ্মি পরস্পর লম্ব, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। বিউস্টার্স ল তোমরা পড়েছো সমবর্তনে। 90 ডিগ্রি হলে আপতন কোণ যদি আই হয় তাহলে প্রতিসরাঙ্ক কত? মিউ সমান tan আই। আমি দেখিয়ে দিই কিভাবে এলো। দেখো এখানে আমরা লিখতে পারি আই, এই পুরো কোণটা কত? 180, এক সরল কোণ, তাহলে আই প্লাস 90 প্লাস আর সমান 180, তাহলে আসছে আই প্লাস আর সমান 90, তাহলে আর চলে আসছে 90 মাইনাস আই। ওকে, এবার এই মাধ্যমে প্রতিসরাঙ্ক যদি মিউ হয় তাহলে আমরা লিখতে পারি সাইন আই বাই সাইন আর সমান মিউ।
এবার আর এর মানটা কত 90 মাইনাস আই, তাহলে সাইন আই, তাহলে সাইন আর সমান তাহলে কত হবে কস আই সমান মিউ, তাহলে এখান থেকেই চলে এলো, অতএব মিউ সমান চলে এলো ট্যান আই। তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক, যেটাকে আমরা ব্রিউস্টারের সূত্র মানে সমবর্তনে পড়েছি, যদি প্রতিফলিত এবং প্রতিসৃত রশ্মি 90 ডিগ্রি কোণ হয় তাহলে এই কোণটাকে সমবর্তন কোণ বলে, তোমরা পড়েছো আলোতে। তো সেটাই এখানে দিয়েছে, প্রতিসরণ এবং প্রতিফলন দুটোকে কাজে লাগিয়ে। তাহলে উত্তর হলো স্ল্যাবের প্রতিসরাঙ্ক ট্যান আই, মানে অপশান এ ইজ কারেক্ট। ওকে, খুব ভালো প্রত্যেকটা প্রশ্ন, এগুলো আমাদের এমসিকিউ নয়, বড় প্রশ্ন হিসাবেও চলেই আসতে পারে। 2 নম্বরের তো আসারই মতন, এখন আমাদের পার্ট কোশ্চেন খুব বেশি আসে, তো এগুলো ভালো করে দেখব। 19 নম্বর, বায়ুর সাপেক্ষে কাঁচ, মানে বায়ুর সাপেক্ষে মানে এয়ার মিউ গ্লাস, এটা বলে দিয়েছে 3/2। আর কোয়ার্জের প্রতিসরাঙ্ক, তাহলে এয়ার মিউ কোয়ার্জ বলে দিয়েছে কত 12/5, মানে এটা হচ্ছে মিউ জি বাই মিউ এয়ার, এটা হচ্ছে মিউ কোয়ার্জ বাই মিউ এয়ার। এই দুটো ভ্যালু আমাদের বলে দিয়েছে। তো আমাদের বার করতে দিয়েছে, কি দিয়েছে বার করতে, কাঁচ সাপেক্ষে কোয়ার্জ, কাঁচ সাপেক্ষে কোয়ার্জ, মানে হচ্ছে গ্লাস মিউ কোয়ার্জ, মানে মিউ কোয়ার্জ বাই মিউ গ্লাস। তাহলে দেখো কোয়ার্জ কোনটাই উপরে আছে, কোয়ার্জ এটা উপরে আছে, গ্লাস নিচে, এটা জি। তাহলে কোনটাকে দিয়ে কোনটা ভাগ হবে, 12/5 ভাগ 3/2, তাহলে এটা চলে আসছে আমাদের 12/5 গুণ 2/3, তাহলে আসছে 3 4 2 8 8/5, মানে 1.6। ওরা উত্তর কি দিয়েছে, 8/5 দিয়েছে, মানে অপশন এ ইজ কারেক্ট। ওকে, 19 নম্বরটা আমরা করে ফেলেছি। এরপর আমরা নেক্সট দেখে নেব, এমসিগুলো তোমরা খুব ভালো করে করো। 20তে বলেছে একটি সমান্তরাল সাদা আলোকরশ্মি প্রিজমের একটি তলে ও একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি প্রিজমের একটি তলে আপতিত হলো, অন্য তল দিয়ে নির্গত আলোর ক্ষেত্রে বিচ্যুতি, কৌণিক বিচ্যুতি এবং বিচ্ছুরণ নয়, কৌণিক চ্যুতি ও আলোতে ঘটবে, কৌণিক চ্যুতি ঘটবে কিন্তু বিচ্ছুরণ ঘটবে না। ও একটাই তো প্রিজম, উভয়ই ঘটবে, সি অপশান, বিচ্ছুরণ এবং বিচ্যুতি দুটোই ঘটবে। কারণ এখানে দুটো প্রিজমে যদি সমন্বয় করি তখন কিন্তু চ্যুতিবিহীন বা বিচ্যুতিবিহীন বিচ্ছুরণ বা চ্যুতিবিহীন বিচ্ছুরণবিহীন বিচ্যুতি ঘটে। তো একটাই তো সমান্তরাল রশ্মি, সমান্তরাল সাদা রশ্মি, মানে একটা সাদা আলো গিয়ে পড়ছে প্রিজমের ওপর, অন্য তল দিয়ে নির্গত হওয়ার সময় কৌণিক চ্যুতি তো হবেই, প্রত্যেকটার ক্ষেত্রেই কৌণিক চ্যুতি ঘটবে। যদি এখানে সমন্বয় থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল, দুটোই হবে। 17 সালের প্রশ্ন, ভালোই দিয়েছে। আচ্ছা 21, একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি, এটা বলেছে 60। প্রিজমের একটি প্রতিসারক তলের আলোক রশ্মির ন্যূনতম চ্যুতিকোণ, প্রিজমের একটি প্রতিসারক তলে আলোক রশ্মির ন্যূনতম চ্যুতিকোণ হচ্ছে 30 ডিগ্রি। তার আচ্ছা ডেল্টা মিন বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে কি বার করতে বলেছে, প্রতিসরাঙ্ক কত, এটা সহজ সূত্র, মিউ সমান সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2। আশা করি তোমরা সূত্রটা প্রমাণও করেছো, সাইন এ বাই 2, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতন, এবছর দিতেও পারে প্রমাণটা, তো তার জন্য তোমরা দেখে নেবে ভালো করে। তাহলে এটা কত চলে এলো 30, তাহলে সাইন এটা কত আসছে 30 60, মানে 90/2 মানে 45, সাইন 45 বাই সাইন এ কত ছিল, মানে সাইন 30, তাহলে 1/√2
ইন্টু এটা তো হাফ মানে 2/1 মানে √2, মিউটা হচ্ছে √2 মানে 1.414, এটার মানটা কত হয়, √2 মান 1.414। তাহলে উত্তর কোনটা আছে আমাদের এখানে, অপশন বি তে আছে 1.414। ঠিক আছে, তো আমরা 21 খানে এমসিকিউ করে ফেলেছি এর মধ্যেই। আমরা দেখি কতদূর করা যায়। ভালো এমসিকিউ গুলো। আচ্ছা 22 নম্বর কি বলেছে, নিম্নলিখিত একটি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সঙ্গে সম্পর্কিত আলোকবাহী তন্তু, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, মরীচিকাও তাই, হীরকের চকচক করা হতে হয়। তাহলে অপশান সবকটি হবে, ডি একটা। অপটিক্যাল ফাইবারও আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নীতিতে কাজ করে। মরুভূমিতে মরীচিকা, তোমরা ছোটবেলায় পড়েছো ক্লাস 8-এ, মরীচিকা সৃষ্টির প্রধান কারণ হচ্ছে আমাদের আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আর কি দিয়েছে জানো, হীরকের চকচক করাও তাই। আচ্ছা 23-এরটা কি বলেছে, 23 নম্বর এমসিকিউ বলেছে 60 ডিগ্রি কোণের একটি প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণের অবস্থানে একটি আলোকরশ্মি আপতিত হলো। প্রিজমের প্রথম পৃষ্ঠে, আচ্ছা ন্যূনতম চ্যুতিকোণের অবস্থানে একটি আপতিত হলো, প্রিজমের প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ ও। দেখো এই হলো 60 ডিগ্রি কোণ, একটা আলোকরশ্মি আপতিত হয়েছে ন্যূনতম চ্যুতিকোণের। প্রশ্ন দিয়েছে প্রিজমের প্রথম পৃষ্ঠে মানে আপতন পৃষ্ঠ যেটা, প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ কত হবে। মানে খুব সহজ ব্যাপার তো, এটা যদি R1 হয়, এটা যদি আমরা জানি R2 হয়, তাহলে ন্যূনতম ডেল্টা সমান ডেল্টা মিন হলে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে R1 সমান R2। আবার R1 যেহেতু R1 প্লাস R2 সমান A, তাহলে আমরা লিখতে পারি R1 R2 যদি সমান হয় তাহলে 2R1 সমান 60। তাহলে প্রথম তলে প্রতিসরণ কোণ R1, তার মানে চলে আসছে আমাদের 30 ডিগ্রি। এই কনসেপ্টের প্রশ্ন, ধারণা থাকলেই তোমরা করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের 30 ডিগ্রি, অপশন বি তে আছে যেটা। ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে I1 সমান I2 হবে, আপতন কোণ নির্গমন কোণ সমান হবে। আর প্রথম তলের প্রতিসরণ কোণ আর দ্বিতীয় তলের আপতন কোণ R1 R2 দুটো সমান হবে, এবং R1 R2 সমান হলে R1 এর মান A/2, কারণ R1 প্লাস R2 সমান A, এটাও আমরা জানি। 23 হয়ে গেল, আমরা অনেকটা করে ফেলেছি। আচ্ছা 25 অবধি করি আজকে, সবচেয়ে ভালো 25 গিয়ে শেষ করে দেবো। অনেক এমসিকিউ আস্তে আস্তে করি, তোমরা আগে দেখে নাও 25টা, তারপরে পরের দিন আমি আবার করবো। আচ্ছা একটি পর্দা থেকে কোনো সপ্রভ বস্তু, মানে সপ্রভ মানে যার নিজের আলো আছে, যেমন মোমবাতি বা কোনো বাল্ব, লাইটের সোর্স অফ লাইট ডি দূরত্বে আছে। সর্বোচ্চ ফোকাস দৈর্ঘ্য কত হলে লেন্স পর্দার উপর প্রতিবিম্ব প্রক্ষেপ করতে পারবে। আমরা কি জানি, পর্দা আর বস্তুর মধ্যে ন্যূনতম দূরত্ব যদি 4f হয়, তাহলে পর্দায় একটা সদ্বিম্ব সৃষ্টি হয়, d = 4f। আর d > 4f হলে সদ্বিম্ব গঠনের শর্ত বস্তু আর পর্দার ন্যূনতম দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্বের 4 গুণ। তাহলে এখানে d মিনিমাম যেটা হয় ন্যূনতম দূরত্ব, সেটা হতে হবে 4f। তাহলে এফটাকে কত হতে হবে, এখানে ডিটা বলে দিয়েছে কত, ডি মিনিমামটা, তাহলে হচ্ছে d/4। তাহলে ফোকাস দূরত্বের মানটা d/4 হলে আমাদের পর্দায় প্রতিবিম্ব সৃষ্টি করা মানে সদ্বিম্ব গঠন করা, যেটা পর্দার উপর আপতিত হতে পারে, কারণ সদ্বিম্ব পর্দায় গঠন করা যায়। তাহলে উত্তর হলো এ। আমরা লেন্সের যে সমস্যার সমাধান দেখবে, 7খানা প্রবলেম করানো আছে, মানে বিভিন্ন রকম সমস্যা, তার মধ্যে এটা একটা প্রথম কন্ডিশন, d যদি 4f হয় তাহলে সদ্বিম্ব গঠন হবে একটা, আর সরি d = 4f হলে সদ্বিম্ব গঠন হবে একটা, আর d > 4f হলে দুটো লেন্সের বস্তু এবং পর্দাকে স্থির রেখে লেন্সের দুটো অবস্থানের জন্য দুটি সদ্বিম্ব পাওয়া যাবে। সেক্ষেত্রে কন্ডিশন কি, বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্বটা 4f এর তুলনায় বেশি হতে হবে। আচ্ছা 24 হয়ে গেল।
আমরা লাস্ট 25 নম্বর আজকের আলোচনার শেষ এমসিকিউ। তোমরা জানাবে এমসিকিউগুলো বুঝতে পারলে কিনা, আর অবশ্যই ভালো করে করবে, অঙ্কগুলোও কিন্তু তাহলে শিখতে পারছো। অনেক এমসিকিউ আছে, আমি ধীরে সুস্থে করাই, 70টা 25টা করে দিয়েছি আজকে প্রায়। আচ্ছা, কোনো দ্বি সম উত্তল লেন্সের প্রতিসরাঙ্ক, দ্বি সম মানে দুদিকটাই সমান, মানে বায়ো কনভেক্স উত্তল লেন্সের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে, মিউ বলেছে 1.5। আচ্ছা, বক্রতা ব্যাসার্ধ আর হলে সেটির ফোকাস দূরত্ব কত হবে? আচ্ছা, বক্রতা ব্যাসার্ধ আর, তো আমরা লেন্স নির্মাতার সূত্র আছে, জিনিসটা একটু দেখে নিই। দ্বি সম মানে দুদিকটাই সমান, এটা প্রথম তল দ্বিতীয় তল। তো আমরা লেন্স নির্মাতার সূত্র জানি, মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এইবার ব্যাপারটা ভালো করে বুঝবে। দেখো, প্রথম যে তল তার ব্যাসার্ধ, প্রথম তলের ব্যাসার্ধ এটা, এখানে সেন্টার আছে। ছবিটা একটু আলাদা করে রাখি, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, করতেই হবে কনসেপ্ট। এই যদি লেন্স হয় তো প্রথম তল এটা, দ্বিতীয় তল, এবার দুটো তল সমান বলেছে বক্রতা ব্যাসার্ধ, মানে দ্বি সম মানে দুটোর বক্রতা ব্যাসার্ধ সমান। তো r1 সমান r2, কিন্তু এটা কিন্তু কাটবে না। কেন কাটবে না? এটার সেন্টার কোন দিকে আছে? এদিকে। এই তলটার কেন্দ্র কোন দিকে হবে? নিশ্চয়ই এদিকে হবে। আর এইটার কেন্দ্র কোন দিকে হবে? এদিকে। তাহলে এই দিকটা দেখো মাইনাসের দিক, এদিকটা প্লাসের দিক। তাহলে C1 যেটা, মানে এইটা যে r1, তাহলে উত্তরটা কত হবে? মিউ মাইনাস 1 মানে 1.5 মাইনাস 1/r। r1টা পজিটিভ, r2টা দ্বিতীয় তলের ব্যাসার্ধটা নেগেটিভ, তাহলে 1/r মাইনাস আছে, একটা মাইনাসের জন্য প্লাস হলো 1/r, তাহলে এটা চলে এলো 0.5 ইন্টু 2/r, তাহলে 1/f, তাহলে f চলে এলো r। তো কি যেন বার করতে দিয়েছিল? ফোকাস দূরত্বই মনে হয়। তাহলে ফোকাস দূরত্ব চলে এলো আমাদের r এর সমান, অপশন ডি ইজ কারেক্ট। তাহলে f সমান r। তাহলে দ্বি সম বায়োকনভেক্স লেন্সের প্রতিসরাঙ্ক যদি 1.5 হয়, তাহলে তার ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের সাথে সমান হবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসে 25টা এমসিকিউ করিয়ে দিলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা ভালো করে দেখে নিও এবং বুঝে নিও। এইগুলো করা মানে অঙ্কও শেখা, অঙ্কও করছি, আবার ছোট প্রশ্নও করছি, একসাথে আমরা এগোচ্ছি। তোমরা দেখতে থাকো, শিখতে থাকো, আর ভালো করে বুঝতে থাকো। আমার ক্লাসের মাধ্যমে একটু হলেও তোমাদের সাহায্য করার চেষ্টা করছি। তোমরা ভালো করে অবশ্যই দেখে নেবে, এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিও ক্লাসটা শেয়ার করবে। চলো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট দিন আমরা 26 নম্বর এমসিকিউ থেকে শুরু করব।